প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা পাঠ্য বইয়ের অর্থাৎ ক্লাস 9-এর বাংলা পাঠ্য বই প্রথম কবিতার নাম হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। কবি মুকুন্দ চক্রবর্তী এই কবিতায় যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কথা বলেছে সেই আলোচনাই করব। কিন্তু তার আগে জানিয়ে রাখি এই কবিতার উৎস গ্রন্থ বা কাব্যগ্রন্থের নাম। এই কাব্যগ্রন্থর মূল কাব্যগ্রন্থ হলো চণ্ডীমঙ্গল কাব্য। এই কাব্যগ্রন্থটি অভয়ামঙ্গল বা অম্বিকামণ্ডল নামে পরিচিত। এই মূল কাব্যগ্রন্থের অক্ষেটিক খণ্ড এই অংশ থেকে নেওয়া হয়েছে। শুরু করছি আজকের মূল আলোচনা। মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগবে, কইল কথার অর্থ কী? কইল কথার অর্থ হলো করিল, মানে করল। মেঘ করল অন্ধকার, মেঘ করল অন্ধকার। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এখানে আপনার মানে নিজের, অঙ্গ মানে দেহ। কেউ নিজের দেহ পর্যন্ত দেখতে পারছে না। তোমাদের এখান থেকে সংক্ষেপে প্রশ্ন আসে, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ কেন নিজের অঙ্গ দেখতে পায়নি? উত্তর, যেহেতু মেঘের চারিদিক অন্ধকার হয়ে এসেছিল তাই দেখতে পায়নি। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এই যে লাইনটা, এই লাইনে কিন্তু শর্ট প্রশ্ন আসে, যেমন ঈশান আর চিকুর কথার অর্থ কী? এখানে ঈশান কথার অর্থ হলো উত্তর পূর্ব কোণ। এই কোণটাকে বলা হয় ঈশান কোণ। আর এখানে সঘনে চিকুর, সঘনে মানে ঘন ঘন, আর চিকুর মানে বিদ্যুৎ চমকানো। তোমরা দেখবে ঝড়ের সময় বিদ্যুতের চমক দেখা যায়, এটাকেই বলা হয় চিকুর। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। এখানে পবন কথার অর্থ হলো বাতাস। উত্তরে হাওয়া এসে যখন মেঘের গায়ে লাগছে তখন দূর দূর গুড়গুড় করে মেঘের গর্জন শোনা যাচ্ছে। নিমিষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল। এক নিমিষের মধ্যে গোটা আকাশে মেঘ ছেয়ে যায়। গগনমণ্ডল মানে গোটা আকাশ। আর নিমিষিকে কথার অর্থ হলো চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে সেইটুকু সময়কে নিমিষিকে বলা হয়। চারি মেঘ বরিশে মুষলধারে জল। আর চার মেঘে মুষলধারে জল বর্ষণ করছে। এখানে অনেক সময় প্রশ্ন আসে, চারি মেঘ বলতে কী বোঝানো হয়েছে? চারি মেঘ বলতে বোঝানো হয়েছে চার দিকের মেঘ, কিন্তু পুরাণ অনুসারে এই চারদিকের মেঘের নাম আছে। কি সেই নাম? সেই নাম হলো সমবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই চারটি নাম তোমরা লিখে নাও। চারি মেঘ বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে মেঘ উড়ে এসে উচ্চনাদ। উচ্চনাদ কথার অর্থ হলো উচ্চ স্বরে বা প্রবল আওয়াজে ডাকে, অর্থাৎ মেঘের গর্জন প্রবলভাবে শোনা যায়। আচ্ছা, তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কলিঙ্গ দেশটা কোথায়? আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড এইসব দেশের কথা জানি, কিন্তু কলিঙ্গ দেশটা কোথায়? দেখো, কলিঙ্গ দেশ বলতে সেই অর্থে কোনো দেশকে বোঝানো হয়নি। আগেকার দিনে বর্তমানে যে উড়িষ্যা দেশ আছে এটাই কলিঙ্গ দেশ নামে পরিচিত ছিল। প্রলয় গনিয়া প্রজা ভাবিয়া বিষাদ। এটা ভালোভাবে তোমরা আন্ডারলাইন করে নাও, কারণ এখান দিয়ে 3 নম্বরের প্রশ্ন আসে। কোথাকার প্রজা, কেন তারা বিষণ্ণ হয়ে পড়েছে? কলিঙ্গে উড়ে এসে মেঘ জোরে জোরে গর্জন করছে। প্রলয় গনিয়া, প্রলয় মানে ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে যাবে। গনিয়া অর্থাৎ গণনা করে বা ভেবে। কলিঙ্গের প্রজারা ভাবায় বিষাদ, তারা বিষণ্ণ দুঃখী হয়ে পড়ে। হুড় হুড় দূর দূর বয়ে ঘন ঝড়। হুড় হুড় ধুর ধুর করে ঘন ঝড় বইতে থাকে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এই লাইনটা থেকে প্রশ্ন আসে প্রচুর পরিমাণে। কোথাকার প্রজা, রড় কথার অর্থ কী, আর তাদের এই আচরণের কারণ কী? বিপাকে মানে সমস্যায় বা বিপদে পড়ে তারা, ভবন মানে নিজের ঘর বা গৃহ ছেড়ে, প্রজা দিল রড়। রড় কথার অর্থ হলো ছুট লাগালো বা পালিয়ে গেল। চারিদিকে বিপদ আসছে, সব ভেসে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এটা অনুমান করতে পেরে কলিঙ্গের প্রজারা নিজের গৃহ ছেড়ে ছোটাছুটি শুরু করলো নিরাপদ স্থান খোঁজার জন্য। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে মানে ধুলোয়, আচ্ছাদিত হওয়া মানে আবৃত হয়ে যাওয়া,
বা ঢেকে যাওয়া। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। এখানে যা ছিল সবুজ সবই ধুলোয় ভরে গেল। এখানে যা ছিল সবুজ, এখানে সবুজ বলতে মাঠের ফসলের কথা বলা হয়েছে। ঝড়ের সঙ্গে এত ধুলো বইছিল যে মাঠের যে সবুজ যে ফসল ছিল সেগুলো ধুলোতে ভর্তি হয়ে গেছিল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। মাঠের ফসল কি হচ্ছে, পুরো ওলটপালট হয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে, প্রজারা চমকে উঠছে, চমকিত, সব নষ্ট হয়ে গেছে, এবার আমরা খাবো কি, আমাদের ফসল সব এই ঝড়ে পুরো নষ্ট নয় ছয় হয়ে গেছে। সেটাই অনুমান করছে, কেমন ঝড়, এই ঝড়ে সব কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, এটাই বলছে। অনেক সময় এই প্রশ্নটাও আসে, প্রজা চমকিত, প্রজারা কেন চমকিত? চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। এই লাইনটি অনেক ইম্পর্টেন্ট। এখানে চারি মেঘ বলতে চারটে আলাদা আলাদা মেঘ আছে, একটু আগেই যেগুলো বলেছি, সেই মেঘের দ্বারা চারিদিকে বর্ষার জল ঝরে পড়ছে। এই চারিদিকে জল ঝরাকে কবি একটা উপমা দিয়েছে, অষ্টগজরাজ। এই অষ্টগজরাজ কিন্তু পুরাণে উল্লেখ আছে। অনেক সময় এই প্রশ্নটাও আসে, অষ্টগজরাজ বলতে কী বোঝো? অষ্টগজরাজ বলতে এখানে 8টি হাতির নাম বোঝানো হয়েছে। সেগুলি হলো ঐরাবত, কুণ্ডরিক, বামন, কুমোদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপথিক। এই 8টি হাতিকে একসঙ্গে বলা হয় অষ্টগজরাজ। সঘনে চিকুর অর্থাৎ ঘন ঘন বাজ পড়ে। সঘনে মানে ঘন ঘন, চিকুর মানে বাজ পড়ে। এখানে কেমন বাজ পড়ছে? ব্যঙ্গ তর্কা বাজ। ব্যঙ্গ তর্কা কথার অর্থ হলো, ব্যঙ্গ মানে ব্যাং, তরাত মানে লাফানো। তোমরা দেখবে ব্যাং যখন লাফায় তরাত তরাত করে আওয়াজ হয়, ঠিক তেমনই বিদ্যুৎ ও ব্যাং লাফানোর মতন তরাত তরাত করে বিদ্যুৎ চমকাচ্ছে। করিকর সমান বরিশে জলধারা। করিকর কথার অর্থ হলো, করি মানে হাতি, কর মানে সুর। এখানে হাতির সুর থেকে যেন বর্ষার জলধারার সৃষ্টি হচ্ছে। জল মহি একাকার পদ হইল হারা। জলে মহি, জলের চোটে যেন পৃথিবী একাকার হয়ে গেল। কোথায় জল কোথায় স্থল কিছুই বোঝা গেল না। জলে মহি একাকার পদ হইল হারা। এই ঝড়ে এত জল জমে গেল যেন পথ সব হারিয়ে গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। অনেক সময় প্রশ্নে আসে, কারো কথা শুনিতে না পায় কোনো জন। এখানে কেন কেউ কথা শুনতে পায়নি? কারণ কলিঙ্গে এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে কারোর আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না, এত বিদ্যুৎ পড়ছিল যে কারণে কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না। পরিচ্ছিন্ন নাই সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ এখানে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কোনো কিছুই ভাগ করা যাচ্ছে না। তাই বলছে পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী, রাত দিন ভাগ করা যাচ্ছে না, কারণ চারিদিকে এত অন্ধকার, সেই কারণে কোনো কিছু ভাগ করা যাচ্ছে না। কলিঙ্গের শহরে সকল লোক জৈমিনী। অধিকাংশ সময় এই লাইন থেকে কিন্তু প্রশ্ন হয়। কলিঙ্গের সকলে শহরে মানে স্মরণ করে, কাকে স্মরণ করে? জৈমিনী, অর্থাৎ জৈমিনী ঋষির শরণাপন্ন হন। তোমাদের এখানে মনে হতেই পারে এই জৈমিনী ঋষিটা আসলে কি? ইনি একজন পুরাণোক্ত বাক সিদ্ধ মুনি, যার কথা সবসময় খেটে যায়, পুরাণে লেখা আছে। তিনি মীমাংসা দর্শন লিখেছেন। সবচেয়ে বড় কথা, মানুষের বিশ্বাস অনুযায়ী এই মুনি হলেন বজ্রপাত নিবারক মুনি। ওনাকে ডাকলে বজ্রপাত বন্ধ হয়ে যেত। আমরা একটু আগে উপরের লাইনে পড়েছি, ব্যাঙের মতন তড়াৎ তড়াৎ করে বাজ পড়ছে, তার জন্য সেই কারণেই এই কলিঙ্গের প্রজারা জৈমিনী ঋষিকে ডাকছেন যাতে বাজ পড়া বন্ধ হয়ে যায়। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেউ রবির কিরণ। অর্থাৎ হুড় হুড় দূর দূর করে ঝড় হচ্ছে, কেউ দেখিতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে না? রবির কিরণ, অর্থাৎ সূর্যের আলো দেখতে পারছে না। গর্ত ছাড়ে ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে ভুজঙ্গ, ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ। ভাসিয়া মানে ভেসে, বুলে মানে বেড়ায় জলে। গর্ত ছেড়ে সাপেরা ভেসে বেড়াচ্ছে জলে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কোথায় জল ছিল কোথায় স্থল ছিল এটা কেউ কলিঙ্গর কেউ জানে না, কারণ সব জলে একাকার হয়ে গেছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। অর্থাৎ এই প্রশ্নটা অনেক সময় আসে যে কলিঙ্গ দেশে কতদিন বৃষ্টি হয়েছিল? উত্তর হবে 7 দিন। নিরবধি মানে না থেমে একটানা 7 দিন বৃষ্টি হয়েছিল। আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। হেজ্জা কথার অর্থ কি?
হেজ্জা কথার অর্থ হলো পচে জলে ভিজিয়ে রাখলে পচে যাওয়া বা হেজে যাওয়াকে বলা হয় বা হেজ্জা যাওয়া। সকলের ঘরে আছুক মানে যা ছিল, জমা যত শস্য ছিল সব পচে গেল। মেঝাতে পড়ে আসে বিদারিয়া চাল। ঘরের চাল ফুটো করে ছোট ছোট শিল, দেখবে যখন বৃষ্টি হয় ছোট ছোট বরফের টুকরো, সেগুলিকে শিল বা শিলাবৃষ্টি বলে। ওই শিলগুলো এত বড় বড় আকারে মেঝের চালগুলি ফুটো করে মেঝেতে পড়তে লাগলো। ভাদ্র পদে মাসে যেন পড়ে থাকা তাল, এটাও অনেক সময় প্রশ্ন আসে। তাল কোন মাসে পড়ে? এখানে উত্তর হবে ভাদ্র মাসে। যেমন ভাদ্র মাসে ধপধপ করে তাল পড়ে, এখানে শিলাবৃষ্টিও ধপধপ করে আকাশ থেকে পড়ছে। এই গেল 7 দিনের যে বৃষ্টি হয়েছিল তার বর্ণনা। এরপরে কি বলছে আমরা একটু দেখে নিই। চণ্ডীর আদেশে পান বীর হনুমান, মট্ট অট্টলিকা ভাঙিয়া করে খান খান। এটাও অনেক সময় আসে, চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল? চণ্ডীর আদেশে বীর হনুমান মট্ট অট্টলিকা ভাঙিয়া করেছিল খান খান। 7 দিন ঝড় বৃষ্টির পরেও যে সমস্ত মঠ অট্টলিকা অর্থাৎ বাড়ি, মঠ মানে যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে, যেগুলো বেঁচে ছিল, যেগুলো ক্ষতি হয়নি সেগুলোকে বীর হনুমান ভেঙে টুকরো টুকরো করে দেয়। কেন দেবী চণ্ডী এই ঝড় বৃষ্টির নির্দেশ দিয়েছিলেন? কেন দেবী নদ নদী থেকে হনুমানকে বলেছিল এই কলিঙ্গ দেশের তাণ্ডব চালাতে? সেটা জানতে গেলে তোমাদেরকে চণ্ডীমঙ্গল কাব্যটা ভালোভাবে পড়তে হবে। এবার দেখো বলছে, চারিদিকে বয়ে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ চারিদিকে পর্বতের মতন বিশাল বিশাল ঢেউ বইতে থাকে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। দেখবে জলের উপরে যেমন কাগজের নৌকা দিলে টলমল করে ভাসে, তেমন এই ঢেউয়ের দাপটে এই ঘরগুলো সোলার ঘরের মতন টলমল করে ভাসছে। এবার দেখো লাস্ট লাইনে কি বলছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। দেবী চণ্ডীর আদেশে নদ নদীর সব প্রলয় ঘটানোর জন্য কলিঙ্গর দিকে ধেয়ে যায়। এখানেই কিন্তু আমাদের এই কবিতাটি শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও দেখবে যে নিচে আরেকটা লাইন আছে। এই লাইনটার বিশেষ নাম আছে ও তাৎপর্য আছে। মধ্যযুগে কবিরা যখন কাব্য রচনা করত, সেই কাব্যের শেষ লাইনে গিয়ে নিজের নাম পরিচয় জানিয়ে দিতেন। এই লাইনটিকে বলা হয় ভণিতা। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে ভণিতা কি, বা এই কবিতার ভণিতা লাইন কোনটি? সেটা হলো এই লাইন। এখানে কবি কি বলেছেন তার আগে বলি, চণ্ডীমঙ্গলের আরেকটি নাম অম্বিকা মঙ্গল বা অভয়া মঙ্গল। তো অম্বিকা মঙ্গলের গান গাইছেন কে? শ্রীকবি কঙ্কন। এখানে শ্রীকবি কঙ্কনকে মুকুন্দ চক্রবর্তী স্বয়ং উনি জানিয়ে দিলেন যে এই দেবীর গান আমি এতক্ষণ গাইলাম, আমি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। অর্থাৎ তিনি ভণিতা করে নিজের নাম জানান। এখান থেকে দুটি প্রশ্ন আসে। প্রথমটি হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বর্ণনা দাও, অথবা এটা দিতে পারে কলিঙ্গের ঝড় বৃষ্টির কারণে প্রজাদের যে দুরবস্থা হয়েছিল সেই দুরবস্থার পরিচয় দাও। তোমরা একটু ভালো করে পড়ে নিও। এই ছিল আজকেকার কবিতার আলোচনা, এবং পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।